একটা সময় ছিল যখন রিয়াল মাদ্রিদ মানেই কামব্যাক, রিয়াল মাদ্রিদ মানেই নিয়ন্ত্রণ এবং রিয়াল মাদ্রিদ মানেই চ্যাম্পিয়ন। কিন্তু আজ অপ্রত্যাশিত কিছু হার, অপ্রত্যাশিত কিছু বিদায়, যার জন্য গোটা বিশ্বের সবথেকে সাকসেসফুল ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের দিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে গোটা বিশ্বের ফুটবল ফ্যান্সরা। এই 2025-26 মরশুম যেন রিয়াল মাদ্রিদের জন্য ছিল এক অদ্ভুত সংগ্রাম, যেই সংগ্রামের জেরেই গোটা বিশ্বের পক্ষ থেকে রিয়াল মাদ্রিদের কোচ, ম্যানেজমেন্ট এবং প্লেয়ার্সরা এত প্রশ্নের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছেন। তাদের শুধুমাত্র হার বড় কথা নয়, রিয়াল মাদ্রিদ একটা ম্যাচ হারতেই পারে, কিন্তু সেই হারাটা কীভাবে হারছে, দলের পারফরমেন্স কেমন হচ্ছে, সেগুলোর ওপর একের পর এক প্রশ্ন আসছে। এবং আজকের ভিডিওতে আমি সেই প্রশ্নগুলোই এবং সেই প্রশ্নের নেপথ্যে থাকা কিছু কারণ, সেগুলোই আলোচনা করব তোমাদের সাথে। নমস্কার, আমি শ্রীতান, আর আমি আবারও চলে এসেছি ঠিক যেমনটা কথা দিয়েছিলাম প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে 7টায়। আজকের ভিডিওতে রাইজ অ্যান্ড ফলস ফাইলসের সেকেন্ড এপিসোড, দ্য আনরিয়াল স্ট্রাগল অফ রিয়াল মাদ্রিদ 2025-2026 সিজন, যেখানে রিয়াল মাদ্রিদের কিছু অপ্রত্যাশিত হার, অপ্রত্যাশিত বিদায় এবং টিমের ম্যানেজমেন্ট, টিমের কোচ, সমস্ত কিছুর ওপর গোটা ফ্যান্স থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে তাদের যে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। এবং তার সাথে ভিডিওর শেষের চ্যাপ্টারে আজকে আমি কথা বলবো আমার কিছু পার্সোনাল ওপিনিয়ন নিয়ে, যেগুলো আমার মনে হয়েছে যে রিজন হতে পারে রিয়াল মাদ্রিদের এই সিজনে স্ট্রাগল করা নিয়ে। এবং তার সাথে তুমি যদি একজন রিয়াল মাদ্রিদের ফ্যান হয়ে থাকো, পার্সোনালি বলে রাখি আমি কিন্তু একজন মাদ্রিদ সাপোর্টার, সো তুমি যদি একজন রিয়াল মাদ্রিদের ফ্যান হয়ে থাকো তাহলে তুমি তোমার মূল্যবান একটা মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তোমার কমেন্ট আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখে তোমার যেটা সাজেশন হবে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই দিও। একটা প্রশ্ন করতে পারি, রিয়াল মাদ্রিদ কি এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগ আর লা লিগাতে কামব্যাক করতে পারে? এই মুহূর্তে কিন্তু তাদের যে পজিশন আছে, চেষ্টা করলে হয়তো করতে পারে, সেই আগের ফর্মে হয়তো ফিরতে পারে। তোমার কি মনে হয় পারে? যদি তুমি একজন রিয়াল মাদ্রিদের ফ্যান হয়ে থাকো কমেন্টে উত্তরটা অবশ্যই দিও। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে বলে দিই, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। আমি প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে 7টায় এরকমই খেলা অথবা খেলোয়াড়ের গল্প নিয়ে হাজির হয়ে যাই তোমাদের সাথে। আর বেশি নিজের ইন্ট্রোডাকশন না দিয়ে এবার ভিডিওটা শুরু করা যাক। একটা সময় ছিল যখন রিয়াল মাদ্রিদ মানেই শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই আর শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস। কিন্তু এই 2025-26 সিজনে যেন রিয়াল মাদ্রিদের দলটা এক অপ্রত্যাশিত, অস্বস্তিকর একটা দলে এসে দাঁড়িয়েছে, যেখানে রিয়াল মাদ্রিদ যেন রিয়াল মাদ্রিদই নেই। এই মৌসুমে রিয়াল মাদ্রিদ এমন কিছু ম্যাচ হেরেছে যেগুলোর জন্য আমরা অ্যাজ আ সাপোর্টার বলুন বা আপনি একজন ক্রিটিক্স হিসাবেও বলুন, কেউ একেবারেই প্রস্তুত ছিলাম না। কারণ এমন কিছু ম্যাচ যেগুলো রিয়াল মাদ্রিদ হারা তো দূর, প্র্যাকটিস সেশনের মতো খেলা উচিত, সেই ম্যাচগুলোতে রিয়াল মাদ্রিদ রীতিমতো হিমশিম খেয়েছে একটা গোল করতে গিয়ে। ম্যাচ শুরু হচ্ছে ঠিকই, দল নামছে বড় বড় নাম নিয়ে, কাগজে কলমে শক্তিশালী একাদশ, কিন্তু মাঠে নামার পর কোথাও যেন কিছু একটা নেই, কন্ট্রোল নেই, মিডফিল্ডের দাপট নেই, আর গোল খাওয়ার পর যে প্রতিক্রিয়াটা থাকার দরকার সেটা পর্যন্ত নেই। আগে রিয়াল মাদ্রিদ খারাপ খেললে ম্যাচটা ধরে রাখতে অন্তত পারতো, ম্যাচটা হাত থেকে যাতে পুরোটা বেরিয়ে না যায়, অর্থাৎ যাকে বলে ম্যাচের মধ্যে একটা কন্ট্রোল। কিন্তু এই 2025-26 সিজনে রিয়াল মাদ্রিদের দলের মধ্যে সেই কন্ট্রোলটাই দেখা যায়নি। এবং এর সাথেও সবচেয়ে বেশি ধাক্কা, যদি আমাকে কেউ পার্সোনালি জিজ্ঞেস করে বা যে কোনো রিয়াল মাদ্রিদ ফ্যানকে যদি কেউ জিজ্ঞেস করে সেটা কি, তাহলে সেটা যে সমস্ত প্রতিযোগিতাগুলো থেকে আমরা ছিটকে গেছি এবং যেই সমস্ত কিছু হার যেগুলো আমরা মেনে নিতে পারছি না, সবার আগে আসছে এল ক্লাসিকো। এল ক্লাসিকোতে লাস্ট 5টা ম্যাচে 4টে আমরা হেরেছি এবং এফসি বার্সেলোনার বিরুদ্ধে শেষ কয়েকটা এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ শুধু ম্যাচ হারেনি, ওরা হারিয়েছে মিডফিল্ডের লড়াই, ট্যাকটিক্যাল দাপট এবং মানসিক ভারসাম্য। আগে এল ক্লাসিকো মানেই ছিল একটা চাপের ম্যাচ, একটা যুদ্ধ, শেষ পর্যন্ত টান লড়াই। এখন একটা গোটা দল হারিয়ে ফেলেছে তাদের ছন্দ। একটা গোল খেলেই যেন সেই কোথাও একটা কিছু নেই, যেন সেই সবাই খেয়েই হারিয়ে ফেলেছে, এরকম একটা ব্যাপার। তো এই সিজনে রিয়াল মাদ্রিদ
এল ক্লাসিকোতে তো হেরেছেই, তার সাথে লিভারপুলের এগেনস্টে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হেরেছে, ম্যানচেস্টার সিটির এগেনস্টে ম্যাচ হেরেছে, এবং সব থেকে অপ্রত্যাশিত যে হারটা কোপা দেল রেতে একটা 17 নম্বর পজিশনে থাকা একটা দল, সেই দলের এগেনস্টে তারা হেরে যায়। এবং শুধু হেরে যায় নয়, রীতিমতো কোপা দেল রে থেকে নকড আউট হয়ে যায়। সুপার কোপা ফাইনালে এল ক্লাসিকোতে বার্সার এগেনস্টে হেরে যাওয়ার পর অলরেডি কোচ জাভি অ্যানসোলো তার কোচিং কেরিয়ার রিয়াল মাদ্রিদের সাথে শেষ করে দেয়, এবং রিয়াল মাদ্রিদের পক্ষ থেকেও সেটা এক্সটেন্ড করার কোনো রকম চেষ্টা করা হয় না। তারপর যখন নতুন কোচ আলভারোকে সিলেক্ট করা হয়, তখনও তার প্রথম ম্যাচ অর্থাৎ কোপা দেল রের যেই ম্যাচটা নকড আউট হয়ে যাই আমরা একটা 17th পজিশনে থাকা টিমের এগেনস্টে, সেই ম্যাচটা হেরে যায়। মানে আলভারো তার প্রথম ম্যাচ অ্যাজ আ কোচ রিয়াল মাদ্রিদের হয়ে যখন খেলতে নামলো, সেই ম্যাচটা আমরা এমন একটা টিমের এগেনস্টে লিটারালি হেরে যাই। এবং এই ম্যাচটা হারের পর গোটা বিশ্বের যত স্পোর্টস মিডিয়া আছে, তারপর তাদের ফ্যান্সরা সব জায়গা থেকে রিয়াল মাদ্রিদের টিম লিটারালি যাচ্ছে তাই রকমের একটা মিসাইলের মতো ক্রিটিসিজম ফেস করতে শুরু করে। আর সেই ক্রিটিসিজমগুলোর নেপথ্যে যেই প্রশ্নগুলো উঠে আসছে, সেগুলোই আমি তোমাদের সামনে রাখবো আমার নেক্সট চ্যাপ্টারে। অ্যাজ আই সেড ইন দ্য চ্যাপ্টার 1, রিয়াল মাদ্রিদের আসল কারণ শুধুমাত্র ম্যাচগুলো হেরে যাওয়া নয়, ম্যাচগুলো কিভাবে হেরে যাচ্ছে উইদাউট এনি কন্ট্রোল ইন দ্য গেম। তারা যেই অ্যাটিটিউডের সাথে পারফরমেন্স করেছে, হুইচ ইজ নট অ্যাকসেপ্টেড ফ্রম আ রিয়াল মাদ্রিদ সিনিয়র টিম। মানে প্রবলেমটা শুধু ম্যাচ হেরে যাওয়া নয়, প্রবলেমটা ছিল নট বিইং দ্য অ্যাকচুয়াল রিয়াল মাদ্রিদ, লাইক হাউ দে শুড বি অন দ্য ফিল্ড। এবার দেখো, প্রশ্ন মানে তো শুধু প্রশ্ন নয়, প্রশ্ন মানে সমালোচনা, এবং প্রশ্ন মানে সন্দেহ, প্রশ্ন মানে অস্বস্তি, প্রশ্ন মানে মানসিক চাপ। আর এই সব কিছুর প্রথম প্রশ্ন ছিল কোচকে ঘিরে, কোচ জাভি আলোনসোকে ঘিরে। কোচকে নিয়ে সবার আগে প্রশ্ন উঠেছে, এবং ফ্যান মিডিয়ারা বারবার তাদেরকে বলছে যে প্ল্যান বি কেন দেখা যাচ্ছে না, ম্যাচের মাঝখানে কেন কোনো ট্যাকটিক্যাল পরিবর্তন নেই, এবং এমন কিছু ভুল যেগুলো বারবার রিপিট হচ্ছে, কেন বড় ম্যাচে দলটা মানসিকভাবে ভেঙে পড়ছে। নেক্সট হচ্ছে কৌশল নাকি শুধুই প্রতিভা। মানে রিয়াল মাদ্রিদের টিমে তো প্রতিভার কোনো অভাব নেই, অর্থাৎ সমস্যাটা কোথায় হচ্ছে, প্রতিভা থাকলেই কি ম্যাচ জেতা যায়? বিষয়টা কিন্তু সেটা নয়। অনেক ম্যাচে মনে হয়েছে সবাই নিজের মতো করে খেলছে, কেউ ম্যাচটাকে ধরে রাখতে পারছে না, কেউ ম্যাচে কি হচ্ছে সেটার ওপর কারো কন্ট্রোল নেই। আগে যেটা হতো, একটা স্পষ্ট স্ট্রাকচার থাকতো গোটা টিমটাতে, এখন সেই স্ট্রাকচারটা প্রত্যেকটা ম্যাচের পর ম্যাচ যেন বদলে যাচ্ছে। আর এই জায়গাতেই রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় প্রশ্নটা এসেছে যে এই রিয়াল মাদ্রিদ দলটার আসল পরিচয়টা কী? আর এর সাথে তো রয়েছে সোশ্যাল মিডিয়ার চাপ। সোশ্যাল মিডিয়ার একটা এখনকার বড় ফুটবলের শত্রুই হচ্ছে সোশ্যাল মিডিয়া, বিকজ এই জায়গাটাতে একটা খারাপ ম্যাচ মানে ট্রোল, মিম, তুলনা, অপমান। যেই খেলোয়াড় কাল হিরো, তো আজ সে ফ্লপ। এই মৌসুমেই দেখা গেছে খেলোয়াড়রা শুধু মাঠে নয়, মাঠের বাইরেও কিভাবে লড়ছে, তাদের মানসিকভাবে কিভাবে তারা লড়ছে, এই চাপটা কিন্তু সবচেয়ে বেশি পড়ে যুব খেলোয়াড়দের ওপর। এবং রিয়াল মাদ্রিদের জার্সি এমনিতেই ভারী, তার উপর ডিজিটাল দুনিয়ার এই বিচার, এর উপর তো রয়েছে ম্যানেজমেন্টের চাপ। ম্যানেজমেন্ট থেকেও চাপ আসছে, কারণ অনেক বেশি টাকা দিয়ে লেনদেন করা হয়েছে, অনেক বড় বড় নাম আনা হয়েছে, অনেক আকাশ সব প্রত্যাশা রয়েছে, কিন্তু ফলাফল তা প্রত্যাশার মতো নয়। এবং ড্রেসিং রুমে অবভিয়াসলি এটার একটা এফেক্ট পড়বেই। সবচেয়ে বিপজ্জনক জিনিসটাই হলো আত্মবিশ্বাস যদি একবার কমে যায়, তাহলে সেই জায়গাটা কিন্তু রিকভার করাটা খুব টাফ হয়ে যায়। এবং রিয়াল মাদ্রিদের ক্ষেত্রেও আমি খুব শিওর যে এই বিষয়টা মানে অবশ্যই হয়েছে, কারণ ম্যাচে একবার ভুল হলেই খেলোয়াড়রা দ্বিতীয় সিদ্ধান্ত নিতে ভয় পায়। পাসটা দেবে নাকি সেফ খেলবে, এই দ্বিধাটাই বদলে দেয়। মানসিক চাপ তো কাজ করবেই। এটা কোনো একটা খেলোয়াড়ের সমস্যা নয়, এটা পুরো দলের সমস্যা। এবং সব মিলিয়ে একটা বড় প্রশ্ন, এই রিয়াল মাদ্রিদ কি এখনও ম্যাচ নিয়ন্ত্রণ করছে, নাকি ম্যাচ রিয়াল মাদ্রিদকে নিয়ন্ত্রণ করছে? আলটিমেটলি যেটা দাঁড়ায়, এই মৌসুমে রিয়াল মাদ্রিদ সবচেয়ে বড় লড়াইটা হয়তো প্রতিপক্ষের সঙ্গে নয়, সবচেয়ে বড় লড়াইটা করছে নিজেদের সাথেই। আর এখান থেকেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসলে কি হারিয়েছে রিয়াল মাদ্রিদ? কেন তাদের এই রাইজ থেকে ফল
এই সিজনে আমরা দেখতে পাচ্ছি। চলুন চ্যাপ্টার 3-তে একটু জেনে নেওয়া যাক। এতক্ষণ আমরা হার দেখলাম, প্রশ্ন দেখলাম, চাপ দেখলাম, এবার আসি আসল কারণটায়। লুকা মদ্রিক, হ্যাঁ, একজন খেলোয়াড় ছিলেন যিনি দৌড়ে ম্যাচ জেতাতেন না, তিনি সময় নিয়ন্ত্রণ করতেন। মিডফিল্ডে কখন গতি বাড়াতে হবে, কখন খেলা থামাতে হবে, কখন ফাউল নিতে হবে, কখন চাপ কমাতে হবে, এই সিদ্ধান্তগুলো স্ট্যাটে ধরা পড়ে না, জানেন তো। আজকের রিয়াল মাদ্রিদে মদ্রিকের জায়গায় কে খেলছে? তরুণ, শক্তিশালী, এনার্জেটিক মিডফিল্ডার, কিন্তু একটা জিনিস নেই, ম্যাচ পড়ার ক্ষমতা, অর্থাৎ ম্যাচ রিডিং এবিলিটি, যেটা এখনকার যুব খেলোয়াড়দের মধ্যে নেই এবং এটা হতে সময় লাগে, যেটা লুকা মদ্রিকের কাছে এত বছরের এক্সপিরিয়েন্সের পর এসেছিল। এবং তার থেকে যখন আমরা যুব খেলোয়াড়ে ট্রান্সফার হয়েছি, সেই ট্রানজিশনটা হয়তো স্মুথ ছিল, কিন্তু এই মুহূর্তে তার অভাবটাও আমরা দেখতে পাচ্ছি। এরপরেই আসছে টনি ক্রুস, যিনি ম্যাচকে শান্ত করতেন। তিনি গোল করতেন না নিয়মিত, কিন্তু ম্যাচ হারতেও দিতেন না। তার কাজ ছিল বল ধরে রাখা, চাপের সময় পাস দেওয়া, ম্যাচের গতি কমানো, প্রতিপক্ষের প্রেস ভাঙা। আজ সেই ক্রুজ নেই, আর তার জায়গায় যারা খেলছে তারা ভালো ডিফেন্ড করে, ভালো দৌড়ায়, কিন্তু ম্যাচের গতি নিয়ন্ত্রণ করে না, চাপের সময় ম্যাচকে শান্ত করে না। ফলে ম্যাচ দ্রুত হয়ে যায়, আর দ্রুত ম্যাচ মানেই রিয়াল মাদ্রিদ বেশি ভুল করে। সাথে ক্যাসেমিরো এবং বেনজেমার মতো নেতৃত্বের অভাব। আগে মাঠে এমন খেলোয়াড় ছিল যারা শুধু খেলতো না, ড্রেসিং রুমে কথা বলতো। ক্যাসেমিরো মাঠে ভয় তৈরি করত, বেনজেমা আক্রমণের সিদ্ধান্ত নিত। আজ তাদের জায়গায় প্রতিভা আছে, গতি আছে, গোল আছে, কিন্তু নেতৃত্ব অর্থাৎ লিডারশিপ তা ছড়িয়ে আছে, স্পষ্ট নয়। আজকের রিয়াল মাদ্রিদ সবাই তারকা, কেউ পরিচালক নয়। আজকের দলে উইংয়ে গতি আছে, সামনে গোল আছে, মিডফিল্ডে শক্তিও আছে, কিন্তু একজন পরিচালক নেই, একজন শান্ত মাথার নেতা নেই, একজন যিনি বলবেন এবার থামো, থামতে হবে। সবাই খেলছে, কিন্তু কেউ ম্যাচ চালাচ্ছে না। ট্রানজিশনটা যেটা কাগজে কলমে খুব পারফেক্ট ছিল, সেই ট্রানজিশনটা বাস্তবতাতে একেবারেই ঠিকঠাক নয়। যেরকমটা আমরা প্রত্যাশা করেছিলাম যে রিয়াল মাদ্রিদের তরুণ দল হবে, ফাস্ট ফুটবল হবে, আধুনিক ফুটবল হবে, কিন্তু বাস্তবতা হলো ইনজুরি, অনিয়মিত ফর্ম, অতিরিক্ত চাপ, মানসিক লড়াই। ট্রানজিশনটা হয়েছিল কিন্তু বড্ড বেশি তাড়াতাড়ি। আর রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে তাড়াহুড়ো মানেই ভুল। রিয়াল মাদ্রিদ তাদের ট্যালেন্ট হারায়নি, হারিয়েছে তাদের নিয়ন্ত্রণ, হারিয়েছে তাদের ম্যাচের বুদ্ধি, ম্যাচ বোঝার ক্ষমতা। এই মৌসুমের যে সংগ্রাম হয়তো তা ব্যথার, কিন্তু এই ব্যথাই হবে আমাদের আগামী দিনের ভিত্তি। রিয়াল মাদ্রিদ পড়ে গেছে, এটা নতুন নয়, কিন্তু প্রশ্ন একটাই, ওরা কি বুঝতে পারবে ওরা কেন পড়েছে? বুঝতে তো তারা নিশ্চয়ই পারবে এবং হয়তো পেয়েও গেছে, কিন্তু কতটা? রিসেন্ট একটা ঘটনা বলে আজকের ভিডিওটা শেষ করব। কোচ আলভারো তার প্রথম ম্যাচ কোপা দেল রেতে নকড আউট হয়ে যাওয়ার পর ম্যাচের শেষে ভিনিসিয়াস জুনিয়রকে ভীষণভাবে প্রশংসা করেছিলেন। অর্থাৎ ম্যাচের শেষে তিনি বলেছিলেন যে ভিনি কত ভালো পারফরমেন্স করেছে, ভিনি কত ভালোভাবে অ্যাটাকিং করেছে, ভিনি 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 ভিনিকে এক প্রকার চাগিয়ে তুলেছিলেন। এবং যার প্রভাব দেখা গেছে ঠিক পরবর্তী ম্যাচে। রিয়াল মাদ্রিদের ম্যাচ ছিল ইউফা চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর এগেনস্টে, এবং সেখানে মাদ্রিদ 6টা গোল করে, যার মধ্যে এমবাপ্পে, বেলিংহাম, ভিনি প্রত্যেকের গোল ছিল। এবং এই বিষয়টা যখন আরও সোশ্যাল মিডিয়াতে আসে, তখন কোচ আলভারোর অনেক প্রশংসা হয়। বাট আলটিমেটলি কি এটা সলিউশন? মানে হতে পারে একটা প্লেয়ারকে উত্তপ্ত করে যদি আমরা ম্যাচের ফলাফল পাই, দেন দ্যাট ইজ অবভিয়াসলি আ ভেরি গুড ওয়ান, বাট দিস ইজ নট দ্য আলটিমেট সলিউশন। বিকজ ম্যাচ জিততে গেলে শুধু গোল করলে হয় না, ম্যাচ জিততে গেলে শুধু অ্যাটাক করলে, ছুটলে খেললে হয় না, ম্যাচকে ডিফেন্ড করতে হয়, ম্যাচকে কন্ট্রোল করতে হয়। আলটিমেটলি উই আর রিয়াল মাদ্রিদ। তো যাই হোক, রিয়াল মাদ্রিদ আশা করছি আবারও কামব্যাক করবে এবং খুব তাড়াতাড়ি কামব্যাক করবে, এবং কামব্যাক করার জন্য তাদেরকে যেই সময়টা দিতে হবে সেই সময়টাও দিতে হবে। এই যে মৌসুমটা এখন চলছে, সেই সময়ে রিয়াল মাদ্রিদের কামব্যাক করার সময়, এবং এই ট্রানজিশনটা হয়তো আরও অনেক বেশি স্মুথ হতে পারতো। বাট যাই হোক, যেটা হয়নি সেটা হয়নি, এবং এই মুহূর্তে যে সিচুয়েশান রয়েছে সেই সিচুয়েশানে তাদের ট্রানজিশনটা এভাবেই করতে হবে। তো
হয়তো সময় লাগবে, কিন্তু রিয়াল মাদ্রিদ অবশ্যই কামব্যাক করবে এবং আমিও আবার কামব্যাক করব পরের শনিবার ঠিক সন্ধ্যা 7টায়। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব স্টোরিজ বিয়ন্ড দ্য স্কোরবোর্ড।